শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে। আজকে বেশি নয়, দুটো খবর আছে এবং দুটোই অসাধারণ ইনফরমেটিভ। একটি হচ্ছে ইউএফও কি সত্যি এসেছিল আমাদের পৃথিবীতে বা আমাদের পৃথিবীর আশেপাশে। পেন্টাগন একটি রিপোর্ট প্রকাশ করেছে গতকালকেই, মানে শুক্রবার। কি জানিয়েছে সেই রিপোর্টে? এলিয়ানরা কি এসেছিল? সমস্তটা জানাবো, তবে তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্য আপনাদের দেব। সেটা এই যে আমাদের গগনযান মিশনের মহাকাশচারীরা যাবেন, এই মহাকাশচারীরা যে স্পেস শ্যুটটা পরবেন, সেই স্পেস শ্যুটের মধ্যে কি কি থাকবে, কত খরচা পড়ছে একটি স্পেস শ্যুট বানাতে ভারতের মহাকাশচারীদের জন্য। তার কারণ যে কোনো মহাকাশচারীরাই মহাকাশে যখন যান তখন দুটো গুরুত্বপূর্ণ বিষয়, এক তো তাদের রকেট এবং মডিউল দরকার, দ্বিতীয় তাদের স্পেস শ্যুট অবশ্যই দরকার। একজন মহাকাশচারী সেই স্পেস শ্যুট খুলে খুলে দেখিয়েছে ভিতরে কোথায় কোথায় কি কি থাকে, এবং তার ভিতরেও ব্যবহার করা হয় আরও একটি অন্য ড্রেস, তার মধ্যে কি কি থাকে পুরো বিষয় নিয়ে আলোচনা। এই যে মহাকাশচারীদের জন্য তৈরি স্পেস শ্যুট কারা তৈরি করে, কত টাকা খরচা পড়ে, আমাদের ভারতীয় মহাকাশচারীদের জন্য স্পেস শ্যুট কারা তৈরি করছে, এবং একটি স্পেস শ্যুট বানাতে কত খরচা পড়ে। দারুণ এই ইনফরমেশান কিন্তু আপনাদের দিতে চলেছি আজকে প্রথম ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একটু বড়, তার কারণ স্পেস শ্যুট সম্পর্কে সমস্ত ইনফরমেশান এর মধ্যে রয়েছে, এবং আপনারাও দেখতে পারবেন যে স্পেস শ্যুটের মধ্যে কি কি থাকে, পার্ট টু পার্ট, কোনো জায়গা বাদ দেবো না। তো চলে আসি আমাদের প্রথম ভিডিও, দেখে নিন। স্বাধীনতা প্রাপ্তির 180 বছর পর মহাকাশে মানুষ পাঠাতে সফল হয় আমেরিকা। সব ঠিক থাকলে স্বাধীনতা প্রাপ্তির 77তম বছরেই মহাকাশে মানুষ পাঠাতে সফল হবে ভারত। 2024 সালের শেষ দিকে গগনযান অভিযানের আওতায় 4 নভোশ্চরকে মহাকাশে পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এটা 2025 সালও হতে পারে। পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে 3 দিন কাটিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবেন ভারতীয় নভোশ্চররা। দেশীয় প্রযুক্তিতে তৈরি গগনযানে চেপেই এই অভিযান চলবে। এই অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ হিসাবে ইতিহাসের পাতায় নাম উঠবে ভারতের। তবে প্রথম দেশীয় প্রযুক্তি নির্ভর অভিযান বলে চিহ্নিত করা হলেও প্রশিক্ষণ থেকে স্পেস শ্যুট বেশ কিছু বিষয়ে অন্য দেশের উপর নির্ভর করছে গগনযান অভিযান। মহাকাশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে মহাকাশযান যদি হয় প্রাথমিক প্রয়োজন, তাহলে দ্বিতীয় প্রয়োজন স্পেস শ্যুট। এই স্পেস শ্যুটের জন্য রাশিয়ার উপর নির্ভর করছে ভারত। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের ভর্তুকিপ্রাপ্ত সংস্থা গ্লাভকসমসের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে ভারতের। গ্লাভকসমসই 4 ভারতীয় নভোশ্চরকে প্রশিক্ষণ দিয়েছে 2 বছর ধরে, মহাকাশে বেঁচে থাকার কৌশল রপ্ত করিয়েছে। এই গ্লাভকসমসের অধীনস্থ ঠিকা সংস্থা ভেজদা বা সাভেজদা গগনযান অভিযানের জন্য প্রয়োজনীয় স্পেস শ্যুট তৈরির বরাত পেয়েছে, যা গায়ে চাপিয়ে মহাকাশে রওনা দেবেন ভারতীয় নভোশ্চররা। বিমান এবং মহাকাশযানের সরঞ্জাম তৈরির জন্যই পরিচিত ওই সংস্থা। এখন আলোচনা করব এই স্পেস শ্যুট কী বা স্পেস শ্যুটের প্রয়োজন কেন, নভোশ্চরদের পরনের স্পেস শ্যুট নিয়ে কেন এত মাথা ব্যথা, সামান্য ইউনিফর্মের সঙ্গে ঝুঁকির কী সম্পর্ক, এমন প্রশ্ন উঠতেই পারে। তবে উত্তর মোটেই সহজ নয়, কারণ এই স্পেস শ্যুট শুধুমাত্র পোশাক নয়, এটি আসলে ব্যক্তি বিশেষের নিজস্ব মহাকাশযান। এর উপর মহাকাশ অভিযানের সাফল্য নির্ভর করে। বিজ্ঞানের পরিভাষায় স্পেস শ্যুটকে বলা হয় এক্সট্রাভেহিকুলার মোবিলিটি ইউনিট বা ইএমইউ। এক্সট্রাভেহিকুলার অর্থাৎ মহাকাশযান ব্যতীত বা মহাকাশযান ছাড়া, মোবিলিটি অর্থাৎ যা চলাফেরায় সাহায্য করে, মহাশূন্যে যাবতীয় বিপদ এবং ঝুঁকি থেকে নভোশ্চরদের রক্ষা করে এই স্পেস শ্যুট। পৃথিবীর বাইরে মানুষের পদার্পণ ঘটলেও মহাশূন্য সম্পর্কে এখনও পর্যন্ত পুরোপুরি ওয়াকিবহাল নই আমরা। তাই পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা থেকে নভোশ্চরদের রক্ষা করে স্পেস শ্যুট। মহাকাশে যাওয়া মানে দুচোখ ভরে ব্রহ্মাণ্ডের সৌন্দর্য উপভোগ, সঙ্গীদের সঙ্গে খোঁজ গল্প করা নয়। মহাকাশযান থেকে বাইরে বেরিয়ে একাধিক কাজও করতে হয় নভোশ্চরদের, যা কয়েক ঘন্টারও হয়ে থাকে। সেক্ষেত্রে কর্মরত অবস্থায় নভোশ্চরদের অক্সিজেনের যোগান দেয় স্পেস শ্যুট। প্রতিকূল পরিস্থিতিতে স্পেস শ্যুটে মজুদ অক্সিজেন ব্যবহার করে
6 থেকে 8 ঘন্টা মহাকাশযানের বাইরে থাকতে পারেন নভশ্চররা। পৃথিবী থেকে মনোরম মনে হলেও মহাশূন্যে মহাজাগতিক ধুলোর প্রকোপেও পড়েন নভশ্চররা। মহাজাগতিক ধুলোর গতি বন্দুক থেকে ছোড়া গুলির চেয়েও বেশি হয় কখনো কখনো, যা অত্যন্ত বিপজ্জনক। এই মহাজাগতিক ধুলোর ঝাপটায় আঘাত পাওয়া থেকে নভশ্চরদের রক্ষা করে স্পেস স্যুট। মোটরসাইকেলের হেলমেটের মতো হেলমেট থাকে, যা প্রখর সূর্যরশ্মি থেকে নভশ্চরদের চোখকে রক্ষা করে। একটি স্পেস স্যুটের অনেকগুলি অংশ হয়। একটি অংশ নভশ্চরদের ছাতিকে রক্ষা করে, একটি অংশ হাতকে, যা গ্লাভসের সঙ্গে সংযুক্ত। হেলমেটের মতো দেখতে অংশ নভশ্চরদের মাথাকে রক্ষা করে। স্পেস স্যুটের নিচে আরও একটি পোশাক পরে থাকেন নভশ্চররা। মাথা, হাত এবং পা ছাড়া বাকি শরীর ঢাকা থাকে ওই পোশাকে। ওই পোশাকের মধ্যেই সেলাই করে বসানো থাকে বেশ কিছু টিউব বা নল, যার মধ্যে দিয়ে জল ছুটে বেড়ায়, যা অত্যন্ত গরমে নভশ্চরদের শরীর ঠান্ডা রাখে। তেষ্টা পেলে জল বা অন্য পানীয়ের যোগানও দেয় স্পেস স্যুটে বসানো নলই। স্পেস স্যুটের পিঠের দিকে একটি ব্যাগও থাকে, যার মধ্যে ভরা থাকে অক্সিজেন, যা থেকে শ্বাস নেন নভশ্চররা। শুধু তাই নয়, নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড বেরোয় তা বের করে দেয় ওই ব্যাগ। ওই ব্যাগ থেকেই বিদ্যুৎ সরবরাহ হয় স্পেস স্যুটে। ব্যাগের মধ্যে রয়েছে জলের ছোট ট্যাঙ্ক, যাতে ঠান্ডা জল মজুদ থাকে। স্পেস স্যুটে বসানো রেডিও তরঙ্গ ব্যবহার করে কথোপকথন চালান নভশ্চররা। আবার স্পেস স্যুটের পিছনের অংশে সেফার নামের বিশেষ প্রযুক্তি থাকে, যার মধ্যে নিক্ষেপকারী শক্তি থাকে। স্পেস স্টেশন থেকে কোনোভাবে দূরে চলে গেলে ইঞ্জিন স্টার্ট দেওয়ার মতো করে ওই প্রযুক্তির সাহায্যে উড়ে ফের স্পেস স্টেশনে ফিরে আসতে পারেন নভশ্চররা। আর এই স্পেস স্যুট কিন্তু বারবার ব্যবহারও করা যায়। আর এই স্পেস স্যুট অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মহাকাশচারীর জন্য। তাতে একটু সমস্যা হলেই অনেক ঝুঁকি। তাই এই ঝুঁকির কথা মাথায় রেখেই গগনযান অভিযানের জন্য রাশিয়ার তৈরি স্পেস স্যুটকে ভরসা করছে ইসরো। রসকসমসে ভারতীয় নভশ্চরদের প্রশিক্ষণ চলাকালীনই স্পেস স্যুট তৈরির জন্য শরীরের মাপ দিয়ে আসেন তারা। পাশাপাশি গগনযান অভিযানে ভারতীয় নভশ্চরদের জন্য মহাকাশযানের ভিতরে বসার আসন এবং কাউচ লাইনারও তৈরি করছে তারা। এই সাভেজদা সংস্থা ভারতীয় নভশ্চরদের জন্য স্পেস স্যুট তৈরি করছে। এই প্রতিষ্ঠানের জন্ম হয় 1952 সালে। আর আরও একটি মজার ইনফরমেশন দিই, রাশিয়ার প্রথম নভশ্চর বা পৃথিবীর প্রথম নভশ্চর ইউরি গ্যাগারিন 1961 সালে যখন মহাকাশে পদার্পণ করেন, তার স্পেস স্যুটও তৈরি করেছিল এই সাভেজদা সংস্থা। অনেকের প্রশ্ন, এই স্পেস স্যুট তৈরি করতে কত খরচা পড়ছে একটি স্পেস স্যুটে? এই গগনযান অভিযানে কিন্তু খরচা পড়ছে 10,000 কোটি টাকা। আর স্পেস স্যুট সাধারণত যে নাসা বা রসকসমস ব্যবহার করে তা আমাদের ভারতীয় মূল্যে প্রায় 17 থেকে 18 কোটি টাকা হয় একটি। তাই আমাদেরও গগনযান মিশনের স্পেস স্যুট আশাই করা হচ্ছে সেরকম 16 থেকে 18 কোটি টাকাই হবে। তো দেখলেন, স্পেস স্যুটের ব্যাপারে সমস্তটাই জানালাম, কীরকম খরচা পড়ে, আমাদের ভারতীয় মহাকাশচারীদের জন্য কীরকম খরচা পড়ছে সমস্তটাই। আগামী দিনে ভারত হয়তো নিজেও তৈরি করবে, তবে তার আগে প্রথমবার এত বড় রিস্ক নেওয়া উচিত নয়। অলরেডি যারা তৈরি করছেন, এত বছর ধরে করে আসছে, তাদেরকেই এই প্রফেশনাল কাজটি দেওয়াটাই কিন্তু ঠিকঠাক বুদ্ধিমানের কাজ। এবার চলে আসি পেন্টাগন কি জানিয়েছে। ইউএফও কি এসেছিল আমাদের পৃথিবীর আশেপাশে? আর ইউএফও বলে আমরা যেই জিনিসগুলোকে ভাবি সেগুলো কি সত্যি ইউএফও? এলিয়ান কি এসেছিল নাকি সেগুলো অন্য কিছু? সমস্তটা জানাবো এই ভিডিওতে। ভিন গ্রহের প্রাণীরা নাকি অজানা উড়ন্ত চাকিতে চেপে মাঝে মাঝে ঘুরতে আসে পৃথিবীতে, এমন কথা গত কয়েক দশক ধরে বারবার শোনা গিয়েছে। কিন্তু এবার পেন্টাগনের এক রিপোর্টে এত বছরের সমস্ত গুঞ্জনকে উড়িয়ে দাবি করা হয়েছে এ বিষয়ে বিস্তৃত তদন্ত চালিয়েও কোনো প্রমাণ মেলেনি। অর্থাৎ কোনো ভিন গ্রহী এই পৃথিবীতে আসেনি। নিঃসন্দেহে এই রিপোর্ট আশাহত করবে ইউএফও প্রেমীদের। শুক্রবার প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। 2022 সাল থেকে এই নিয়ে তদন্ত চালাচ্ছিল সেই সময় গঠিত অল ডোমেইন অ্যানোমালি রেজলিউশন অফিস তথা AARO। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 1945 থেকে আকাশে অজানা উড়ন্ত বস্তু তথা ইউএফও দেখতে পাওয়ার দাবি উঠেছে বারবার, কিন্তু গত প্রায় 8 দশকের যাবতীয় দাবিকে নস্যাৎ করে দেওয়া হয়েছে নতুন এই রিপোর্টে। গত সপ্তাহেই মার্কিন কংগ্রেসে প্রকাশিত হয় রিপোর্টের প্রথম খণ্ড।
এবার প্রকাশ্যে আনা হলো দ্বিতীয় খণ্ড। AARO জানিয়েছে তারা কোনো ধরনের একাডেমিক চর্চা বা তদন্তের এমন রিপোর্ট পায়নি যা নিশ্চিত করে কোনো ধরনের অপার্থিব প্রযুক্তি সম্পন্ন উড়ন্ত বস্তুর অস্তিত্বকে স্বীকৃতি দিচ্ছে। সেখানে আরও বলা হয়েছে 1945 সাল থেকেই মার্কিন প্রশাসন এই নিয়ে তদন্ত চালিয়েছে। সেই সঙ্গে এও বলা হয়েছে যে এর পিছনে সরকার বা কোনো গুপ্ত সংগঠনে জড়িত থাকার কথাও শোনা যায়, কিন্তু তা সত্যি নয়। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে কোনো বিশ্বাসকে খণ্ডন বা স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য তাদের নেই, বরং বিস্তারিত বিজ্ঞানসম্মতভাবে এই ধরনের উড়ন্ত বস্তু সম্পর্কে তদন্ত চালানো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। বরং যেসব দাবি করা হয়েছে তা প্রায় সব ক্ষেত্রেই দৃষ্টিভ্রম। অন্য কিছুকে ইউএফও বলে ভাবার কারণেই এই বিভ্রান্তি ঘটেছে। তো বন্ধুরা, আর বেশি বড় করে লাভ নেই। আশা করি এই দুটো ইনফরমেশন এবং দুটো ভিডিওই আপনাদের ভালো লেগেছে। আর ওভারঅল এই যে প্যাকেজ কীরকম লাগলো জানাতে ভুলবেন না। আশা করি আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর আপনাদের ভালো লাগলো। 11 তারিখে কিন্তু 4 মহাকাশচারী ফিরছেন ক্রিউ 7 মিশনের। তার সান্ধ্যকালীনই আড্ডা, তার মধ্যেই চলে আসবো আমরা লাইভ নিয়ে। এবং এখন অবধি যা খবর, হয়তো ভারতীয় সময় রাত্রি 8:30 নাগাদ স্প্ল্যাশ ডাউন হবে, তাহলে একটু আগে থেকেই আসবো। সেক্ষেত্রে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় আসবো নাকি একেবারে সরাসরি আমরা লাইভ নিয়ে আসবো সেটা দেখে নেব পরে। আজকে সবে হচ্ছে 9 তারিখ এবং পরশু দিন হবে। এছাড়া আরও একটি মিশন রয়েছে এই মাসের 21 তারিখে একটি মিশন রয়েছে। সেটি হচ্ছে আবারও 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেবে। তবে এই যে মহাকাশচারীরা যাবেন, এনারা যাবেন রাশিয়ার সোয়ুজ মডিউলে। আর রাশিয়ার সোয়ুজ মডিউলে কিন্তু 3 জন যেতে পারেন। সে ভিডিও নিয়ে আসবো পরবর্তী সময়ে, লাইভে আসবো। অনেকগুলো পরপরই মিশন হতে চলেছে এবং সোয়ুজ মডিউলে 3 জন যাওয়ার পরের আগের যে সোয়ুজ মডিউলে 3 জন গেছিলেন, মানে এখন যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন, যেমন ক্রিউ 7 ফিরবে, ক্রিউ 8 গেল, ক্রিউ 7-এ 4 জন ফিরবে, ক্রিউ 8-এ 4 জন গেছে। সেরকমই এই MS মিশনে, মানে সোয়ুজের যে মিশন, সেই মিশনে 3 জন যাবে। আবার তার 3-4 দিন বাদেই কিন্তু চলে আসবে 3 জন, মানে আগের যে গেছিল যারা। আর ক্রিউ মিশনগুলো, ক্রিউ ড্রাগনে দেখেছেন আপনারা, আজকে গেছে, তার পরের দিন ডকিং হয়েছে, এন্ট্রি হয়েছে। সোয়ুজে কিন্তু তা নয়, সোয়ুজ তো অনেক ছোট, 3 জন, আর বসার জায়গা খুব কম, তো ওর জন্য তাড়াতাড়ি ডকিং করিয়ে দেওয়া হয়। আগে 3 ঘন্টা, এখন কখনো কখনো 3 ঘন্টাও লাগে, কখনো কখনো 1.5 ঘন্টাতেও ডকিং করিয়ে দেয়। তো এই কারণে খুব ফাস্ট ঘটবে এবং দিনের দিনই সমস্ত ঘটনা পরপর ঘটে যাবে। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। আর আরও একটি ভারতেরও লঞ্চ রয়েছে। এক তো আমি কালকে বলেছিলাম গগনযানের আর একটা ডেমনস্ট্রেশন হবে এ মাসে, ডেটটা কোনো ফাইনাল হয়নি, মার্চ লেখা আছে শিডিউলে। আর মার্চে আর একটা GSLV, একটা GSAT কোনো স্যাটেলাইট ইন্ডিয়া লঞ্চ করবে, সেটাও আছে। প্রপার ডেট জানা যায়নি, ডেট জানা গেলে বলে দেবো। তো এই ছিল আজকের বিজ্ঞান আড্ডা, মহাকাশ গবেষণামূলক খবরাখবর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।